এর আগে 2024-এর 21শে নভেম্বর নবান্নে পুলিশের একাংশের ভূমিকায় প্রশ্ন তুলে বলেছিলেন, চুরি হলে তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকা খেয়ে বা পুলিশের একাংশ টাকা খেয়ে, আমি এটা বরদাস্ত করব না। মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তার পর সাসপেন্ডও করা হয়েছিল বারাবণী থানার তৎকালীন অফিসার ইনচার্জ মনোরঞ্জন মণ্ডলকে। পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি, 5 টাকা খেলে 500 টাকা বলে দেয় চোর, কিন্তু পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে 10 বার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত। তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে। চুরি হলো তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকা খেয়ে বা পুলিশের একাংশ টাকা খেয়ে, আমি এটা টলারেট করব না। যদি কোনো রাজনৈতিক দলের লোক হয় তার কলার চেপে ধরো। এই মুহূর্তে বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে ইডির তল্লাশি অভিযান চলছে। কয়লা পাচার মামলায় বেশ কিছুক্ষণ হয়ে গেল। সরাসরি আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। মনোজ, সকাল 6টা থেকেই তল্লাশি অভিযান শুরু হয়েছে, ইতিমধ্যেই প্রায় আমরা দেখতে পাচ্ছি 9:30 বেজে গিয়েছে। এখনো পর্যন্ত কি খবর, তল্লাশিতে কি উদ্ধার হলো, কিছু জানতে পারছো? না, দেখো, তল্লাশি অভিযান চলছে। কেন্দ্রীয় বাহিনী যারা রয়েছে তারা এখানে মোতায়েন রয়েছে। তোমাকে একবার দেখাবো বাড়ির চিত্রটা, যে এই সরাসরি তোমাকে দেখানোর চেষ্টা করব। এই যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা এখানে বাড়িতে ঘিরে রেখেছে, এবং স্থানীয় যে দুর্গাপুর থানার অধীন সিটি সেন্টার পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ এসছে কথা বলতে। এই যে রেড, তারা এইডির যারা আধিকারিক তাদের সাথে কথা বলতে পুলিশ এসছে বাড়িতে। পুলিশের যারা তারা কিন্তু কথা বলছেন, তোমাকে সরাসরি সেই চিত্র দেখাচ্ছি। কিন্তু বাড়ির চারপাশে সেন্ট্রাল ফোর্স ঘিরে রেখেছে, প্রচুর 2-3টে গাড়িতে করে ইডির আধিকারিকরা এবং কেন্দ্রীয় বাহিনী এসছে। সকাল 6টারও আগে এই যে বাড়ি 16 নম্বর স্ট্রিট, বেঙ্গল অম্বুজা, দুর্গাপুরের সিটি সেন্টারের 23 নম্বর বাড়ি। এই বাড়ি হচ্ছে মনোরঞ্জন মণ্ডল, যে সাব ইন্সপেক্টর আসানসোল দুর্গাপুর কমিশনারেটের। এর আগে বারাবণী থানা থেকেও যিনি সাসপেন্ড হয়েছিলেন এবং তারপর এসবিতে ছিলেন, এবং সম্প্রতি 2-3 দিন হলো বুদবুদে পোস্টিং পেয়েছেন। এখনও যদিও বুদবুদ থানায় যতটা জানতে পারছি আমরা যে চার্জ তিনি এখনও নেননি, আজকে বা কালকে তার চার্জ নেওয়ার কথা। তার মধ্যেই এই কয়লা পাচার মামলায় মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে ইডির হানা, এবং তুমি দেখতে পাচ্ছ যে ইডির আধিকারিকরা ভেতরে দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করছে, বাইরে কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে। প্লাস তোমাকে যেটা দেখাচ্ছিলাম যে স্থানীয় দুর্গাপুর থানার অধীন সিটি সেন্টার পুলিশ ফাঁড়ি থেকে পুলিশও এসছে কথা বলতে ইডির আধিকারিকদের সাথে। এই দুর্গাপুর থানা থেকে পুলিশ এসে তারা ইডির যারা রয়েছেন তাদের সাথে কথাবার্তা বলছেন বাড়িতে। তুমি দেখতে পাচ্ছ দরজার ভেতরে পুলিশের যারা আধিকারিক, স্থানীয় থানার যে আইসি সুদীপ্ত বিশ্বাস, তিনি নিজে এসছেন, তিনি নিজে কথা বলছেন ভেতরে। অর্থাৎ একটা জিনিস স্পষ্ট যে আজকে যখন কয়লা পাচার মামলায় আইপ্যাক কাণ্ডে ইডির করা মামলা একেবারেই পৃথক একটি মামলা, যেখানে আজকে সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ আসে সেদিকে আমাদের নজর রয়েছে। সেই একই দিনে দেখা যাচ্ছে কয়লা পাচার তদন্তে এবার বড়সড় পদক্ষেপ কেন্দ্র তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের, যেখানে শুধু এ রাজ্যে নয়, একই সঙ্গে রাজধানী দিল্লি, পুরানি দিল্লি, সেখানেও তারা তদন্ত চালাচ্ছেন। অন্তত 9 জায়গায় কয়লা পাচারের তদন্তে তারা ইতিমধ্যেই নেমেছেন, যেখানে উল্লেখযোগ্যভাবে নাম রয়েছে বুদবুদ থানার ওসি, যিনি সদ্যই বুদবুদ থানার দায়িত্ব পেয়েছেন। সেই ওসির বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। মানি লন্ডারিং কিভাবে হয়েছে, কয়লা পাচারের টাকার প্রোটেকশন মানি কোন কোন প্রভাবশালীর কাছে গিয়েছে, কারা কারা সুবিধাভোগী জানতে চান ইডি আধিকারিকরা। এর আগে মাস 2 আগেই আপনাদের মনে থাকবে এই শহরে ম্যারাথন তল্লাশি হয়েছিল, এই রাজ্যে ম্যারাথন তল্লাশি হয়েছিল, যার মধ্যে 6 জন কয়লা ব্যবসায়ীকে ডেকে পাঠানো হয় জিজ্ঞাসাবাদের জন্য, যার মধ্যে 3 জন ছিলেন কয়লা ব্যবসায়ী। তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদে যে সমস্ত নথিপত্র, কাগজপত্র পাওয়া গিয়েছে এবং একই সঙ্গে তথ্যের ভিত্তিতে এবং ডিজিটাল নথির ভিত্তিতে আজকের এই তল্লাশি বলে জানা যাচ্ছে ইডি সূত্রে। মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। খুব উল্লেখযোগ্য একটা ঘটনা মনোজ, যেখানে কয়লা পাচারের তদন্তে আমরা এতদিন ধরে দেখেছিলাম যে বিভিন্ন সময় কয়লা ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হচ্ছিল, সেখানে রাজ্য পুলিশের একজন কর্মী বুদবুদ থানার ওসি, তার বাড়িতে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। অর্থাৎ কোথাও কয়লা পাচারের তদন্তে তিনি জড়িত রয়েছেন, ইডি আধিকারিকরা এমনটাই মনে করছেন। জিজ্ঞাসাবাদ কি চলছে? সকাল থেকে জিজ্ঞাসাবাদ চলছে, এবং পাশাপাশি তোমাকে আরো একবার জানিয়ে রাখি যে শুধু মনোরঞ্জন মণ্ডলের বাড়ি নয়,
দুর্গাপুরের আরো একাধিক বাড়িতে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। এখানে শেখ কোটে প্রবীর দত্ত একজন ব্যবসায়ী, তার বাড়িতে তল্লাশি চলছে। পাণ্ডবেশ্বরে শেখ মাইজুল, তাদের বাড়িতে তল্লাশি চলছে। জামুরিয়ায় তল্লাশি চলছে। জেলার বিভিন্ন জায়গায় কাকসাথে একটি অফিস রয়েছে, সেই অফিসে তল্লাশি চলছে। পাশাপাশি এই মনোরঞ্জন মণ্ডলের যে বাড়ি, সেই বাড়িতেও তল্লাশি চলছে। তোমাকে দেখাবো, এই ঢোকা হচ্ছে মেন এন্ট্রান্স। এইখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা রয়েছেন দুদিকে, এবং বাড়ির ভেতরে স্থানীয়, যেমনটা তোমাকে আগেও বলছিলাম যে পুলিশ বাড়ি থেকে পুলিশ এসছে কথা বলতে ইতিহাসের সাথে, এবং সেখানেও কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাড়ির সামনে রয়েছে, বাড়ির ভেতরে রয়েছে, যেখানে তল্লাশি অভিযান চলছে বা জিজ্ঞাসাবাদ পর্ব চলছে বাড়ির ভেতরে দীর্ঘ সকাল থেকে। সেই চিত্র তোমাকে দেখাবো, এবং কিছুক্ষণ পরই হয়তো পুলিশ কথা বলে বাইরে বেরিয়ে আসবে। এখানকার লোকাল পুলিশ থেকে, থানা থেকে যারা এসেছিলেন কথা বলতে জানার জন্য, যে এই আধিকারিকরা তার সাথে কথা বলতে এসেছেন। এবং এই মুহূর্তে এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে। এই মনোরঞ্জন মণ্ডল কিভাবে যুক্ত, তিনি কিভাবে এই যে কারবার, তার সাথে টাকা পয়সা পাঠানো ইত্যাদি বিষয়ে তিনি কিভাবে যুক্ত আছেন, সমস্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। মনোজ, ধন্যবাদ। নাগরিক সুরক্ষা থেকে চাকরির সুযোগ, ভোটের আগে কি বলছে জেনজি? রাসবিহারী কেন্দ্র ঘুরে দেখলো এবিপি আনন্দ। সোজা কথা, সোজা সুজি বলতে ভালোবাসে জেনজি। অবস্থাটা খুবই খারাপ। আমাদের এই এলাকাটা তো খুবই শান্ত। আই রিয়েলি ফিল আনসেফ। পরিস্থিতি খুবই খারাপ। এখানে ডিফারেন্ট টাইপস অফ অপরচুনিটি আছে। ঠিক নেই, এবং ঠিক করার যে চেষ্টাটা সেটাও হচ্ছে না। না, ইকুয়াল অপরচুনিটি। এখানে আশপাশে কোথায় আর কাজ তো নেই। আডা স্কুল কলেজ বন্ধ। দুর্নীতি সেটা সব জায়গাতেই হতে থাকে। ভোটের আগে এসে কিছু এমটি প্রমিসেস দেওয়া হচ্ছে বটে, কোনোভাবেই ফুলফিল হচ্ছে না। ওরা ভোটের আগের দিন বেরিয়ে আমাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করে, আর এমন কিছুটা দেখিয়ে দেয় যেমন ওরা এসে অনেক বড় একটা কাজ করে ফেলেছে। আমরা তো অন্ধ নই, দেখাই যায় যে কে কি করছে। আদেও জানি না চাকরি পাবো কিনা আমরা। কলকাতা ক্যাপিটাল অফ আর্ট অ্যান্ড কালচার, তো এখানে ওরকম অপরচুনিটিস অনেক বেশি। টিচার ইনচার্জ বলছে আমাদের স্কুলে টিচার নেই, আমরা বাধ্য হচ্ছি ছাত্রদের থেকে 1200 টাকা করে নিয়ে সেই টাকায় টিচার নিতে। ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। চাকরি দিচ্ছে না, শিক্ষক নিয়োগ করছে না। আমার চাকরি থাকবে, কে গ্যারান্টি দেবে? সরকার গ্যারান্টি দেবে না। তাই আমি সরকারকে কেমন ভোট দেবো? এন্ড অফ দ্য ডে গিয়ে তারা যদি রাজনীতি বিমুখ হয়ে যায়, তাহলে আমাদের কেন্দ্রে যে বসে আছে, আমাদের রাজ্যে যে বসে আছে, তাকে যে সরিয়ে দিতে হবে, তারা যে ঠিক নয়, এইটা নিয়ে ভাবতে শুরু করে দেবে আমাদের যারা নিউ জেনারেশন। সেটা যাতে না ভাবতে পারে, তার জন্য তাদেরকে রাজনৈতিক বিমুখ করে দেওয়ার বিভিন্ন রকম চেষ্টা চলছে। এই রাসবিহারী বিধানসভা কেন্দ্রই হচ্ছে একমাত্র কেন্দ্র যেখানে বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায়, বুক ভরে অক্সিজেন নেওয়া যায়। কলকাতা শহরের মধ্যে এখানেই, এই কেন্দ্রের মধ্যেই এখনো অবধি যেটুকু গাছপালা, ফুল পাখি সব দেখতে পাওয়া যায়, তার কারণ হলো লেক। আমরা দেখেছি রবীন্দ্র সরোবরের ভেতরে কিছুদিন আগে প্রমোটিং করার একটা ধান্দা চলছিল। সাধারণ মানুষরা প্রতিবাদ করেছিল যে রবীন্দ্র সরোবরের ভেতরে প্রমোটিং কেন হবে, সেটা কি করে পারমিশন দিলেন, কে দিল, কত টাকা খেয়ে আপনারা এই পারমিশন দিলেন? যেই মুখ্যমন্ত্রী মেয়েদেরকে বলে যে রাত্রি 8টার পরে বাইরে বেরোনা, তাকে আমি কেন ভোট দেবো? বা যেই প্রধানমন্ত্রী মন্দির মসজিদ নিয়ে পড়ে রয়েছে, তাকে আমি কেন ভোট দেবো? রাসবিহারী কেন্দ্রের এই জেনজিদের কথা আমরা শুনলাম, তাদের অভিমত শুনলাম। তাদের অভিমত খুবই জরুরি, পাল্টানো তো খুবই দরকার। এরকম আরো অনেক বিধানসভা কেন্দ্রে আমরা ঘুরে বেড়াবো, শুনে নেব জেনজিরা কি বলছে বিধানসভা ভোটের প্রাক্কালে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।